হ্যালো স্টুডেন্ট, আমি অমিত তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 11-এ কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো, তাদের ফার্স্ট চ্যাপ্টার কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন, অর্থাৎ একটা কম্পিউটার সিস্টেম কিভাবে তৈরি হয় এবং কম্পিউটার সিস্টেম কিভাবে তার সংগঠনটা হয়, সেটাই এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে কম্পিউটারের মধ্যে দুটো কম্পোনেন্ট নিয়ে একটা কম্পিউটার তৈরি হয়, একটা হলো হার্ডওয়্যার আর একটা হলো সফটওয়্যার। তো আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে হার্ডওয়্যার সম্বন্ধে ইন ডিটেলসে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের না এই চ্যাপ্টারটার মধ্যে তোমাদেরকে ভালো করে হার্ডওয়্যারের পার্টটা বুঝে নিতে হবে এবং ক্লাসিফিকেশন অফ কম্পিউটার কত ধরনের হয় সেটাও এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা হয়েছে। তো চলো দেরি না করে এই চ্যাপ্টারটাকে আমরা খুব ভালো করে বুঝে নিই। আর যদি তোমাদের কোনো ডাউটস থেকে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, পরের ভিডিওতে আমি সেই ডাউটসগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। আশা করি এই ভিডিওটা যদি তোমরা স্কিপ না করে যদি পুরোটা দেখো তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদের মাথায় কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। তো চলো ফার্স্ট দেখো কম্পিউটার সিস্টেম এবং তার সংগঠন, একটা কম্পিউটার কিভাবে তৈরি হয়। তো দেখো এখানে আমি দুটো ডায়াগ্রাম দিয়েছি, দুটো ডায়াগ্রামই এক। তোমাদের পরীক্ষার সময় এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, তোমরা প্রত্যেকেই জেনে গেছো। সেটা কম্পিউটার অ্যাপ্লিকেশনও এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, কম্পিউটার সায়েন্সও কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। তো সেখানে এরকম বিভিন্ন ডায়াগ্রাম দিয়ে তোমাকে বলতে পারে যে সঠিক ডায়াগ্রামটা কোনটা, সেটাকে তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো মাথায় রাখো আমরা কম্পিউটারে কিভাবে কাজ করে সেটাই এই ডায়াগ্রামের সাহায্যে বোঝানো হয়েছে। এই ডায়াগ্রামের মধ্যে রয়েছে দেখো ইনপুট ইউনিট, অর্থাৎ আমরা র ডেটা কম্পিউটারের মধ্যে পাঠাই। কম্পিউটারের মধ্যে কি থাকে? সিপিইউ থাকে। সিপিইউ দেখো তিনটে পার্ট থাকে, ঠিক আছে? সেটা হলো একটা হলো মেমোরি ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো আর তারপরে এটা পুরো র ডেটাটাকে কম্পিউটার কি করে? প্রসেস করার পর সেই র ডেটাটা আমরা আউটপুট ইউনিট থ্রু আমরা দেখতে পাই। তো ইনপুট দিয়ে র ডেটা যায়, তারপরে কম্পিউটারের মধ্যে সিপিইউর মধ্যে প্রসেস হয়। যদি তুমি সেভ করে রাখতে চাও তাহলে মেমোরির মধ্যে স্টোর হয়ে থাকতে পারে এবং তুমি আউটপুট ইউনিট দিয়ে প্রসেস ডেটা বা ফিনিশ ডেটাটাকে তুমি দেখতে পাও, বা তোমরা হার্ড কপি অর্থাৎ প্রিন্ট আউটও দেখতে পাও। তো দেখো এটা একটা ডায়াগ্রাম। দেখো এর পাশেও দেখো একটা ডায়াগ্রাম আছে, এটাকে দেখো আরেকটু ব্রেক করে করা আছে। এবং দেখো এখানে মেমোরিটা প্রথমে ছিল, তারপরে কন্ট্রোল ইউনিট ছিল এবং তলায় দেখো অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে। এখানেও কিন্তু সেম রয়েছে যে দেখো এটা টোটালটাকে আমরা কি বলছি? সিপিইউ। দেখো এটা টোটালটাকে আমরা কি বলছি? সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। প্রথমে দেখো রয়েছে আলু অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট, তারপরে দেখো কন্ট্রোল ইউনিট। আর এখানে দেখো যেটা মেমোরি ইউনিট ছিল সেটা এখানে দুটো পার্টে ডিভাইড করা আছে, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। আর ইনপুট, এখান থেকে ইনপুট ইউনিট তোমরা প্রত্যেকেই জানো যে কিবোর্ড এবং মাউস, যেখান থেকে আমরা র ডেটাটা কম্পিউটারের মধ্যে পাঠাই প্রসেসিং এর জন্য। তারপরে প্রসেস করার পর আমরা আউটপুট ইউনিট অর্থাৎ মনিটর বা প্রিন্টার থেকে আমরা প্রসেস ডেটা বা ফিনিশ ডেটা পেয়ে থাকি। আশা করি এই ডায়াগ্রামটা তোমরা বুঝে গেছো। কিন্তু এই ডায়াগ্রামটা পরীক্ষার সময় গিয়ে তোমরা হয়তো ভুলে যেতে পারো। তার জন্য দেখো আমি একটা শর্টকাট ট্রিক্স তোমাদেরকে এখানে শিখিয়েছি, সেটা হলো এমসিএ। তুমি বলে স্যার এটা কি করে শর্টকাট ট্রিক্স হলো? দেখো এই সাবজেক্টটাকে আমরা অনেকেই বলে থাকি কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে অনেকে কি করে? ব্যাচেলার ডিগ্রি করে, মানে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটাকে শর্টে বলা হয় বিসিএ। তারপরে আবার অনেকে মাস্টার ডিগ্রি করে, সেটাকে কি বলা হয়? এমসিএ, অর্থাৎ মাস্টার ডিগ্রি করছে কি নিয়ে? কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে। তো সেম দেখো সিপিইউর মধ্যে কি রয়েছে? এমসিএ, অর্থাৎ এম মানে মেমোরি ইউনিট, সি মানে কন্ট্রোল ইউনিট, এ মানে হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। আশা করি তোমরা এই ডায়াগ্রামটা সবাই বুঝে গেছো। পরের টপিকটা হলো সিপিইউ। সিপিইউ ফুল ফর্ম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো যেরকম আমাদের ব্রেন, আমাদের মাথা যে কাজটা করে, ঠিক সিপিইউ কম্পিউটারে সেম কাজটা করে। যেরকম দেখো আমাদের হাত, পা, চোখ, নাক, কান, এটাকে কে কন্ট্রোল করে? আমাদের মাথা। সেম কম্পিউটারের মধ্যে সিপিইউ কন্ট্রোল ইউনিট সমস্ত পার্টসকে কন্ট্রোল করে, কিবোর্ড, মাউস, মনিটর, এগুলোকে সবকে কন্ট্রোল করে হচ্ছে সিপিইউ। অ্যারিথমেটিক লজিক ইউনিট, দেখো আমরা যে শুনছি তারপরে আমরা মাথায় প্রসেস করছি, সেই কাজটাই কে করে? অ্যারিথমেটিক লজিক ইউনিট, শর্টে আমরা কি বলি? আলু। এবং হচ্ছে দেখো মেমোরি ইউনিট, অর্থাৎ যে ডেটাগুলো আমাদের ভবিষ্যতে দরকার সেগুলোকে আমরা কি করি? মেমোরিতে, অর্থাৎ আমরা মনে রেখে দিই। সেম কম্পিউটারেরও একটা স্টোরেজ ডিভাইস রয়েছে যাকে আমরা মেমোরি ইউনিট বলি, যেখানে কম্পিউটার কি করে? ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা ইমেজেস বা ভিডিওস গুলোকে স্টোর করে রাখে। তো দেখো কন্ট্রোল ইউনিটের কাজ কি হলো? কম্পিউটারের সকল কাজ এই ইউনিটের সাহায্যে নিয়ন্ত্রণ করা। বলতে পারলাম, অর্থাৎ কিবোর্ড, মাউস এগুলোকে দিয়ে তুমি কি করছো? সমস্ত কাজকে তুমি নিয়ন্ত্রণ করতে পারছো। দ্যাট ইজ হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ। অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ তোমরা একটুখানি আগেই জেনে গেছো যে আমরা যে কোনো র ডেটাটাকে প্রসেস কে করে? অ্যারিথমেটিক লজিক ইউনিট, অর্থাৎ কম্পিউটারের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা যে কোনো লজিক্যাল অপারেশন সেটা করতে গেলে আমাদের কার হেল্প নিতে হয়? আলু অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিটের হেল্প নিতে হয়। অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই গাণিতিক কাজ ছাড়াও কিছু লজিক্যাল কাজও করে থাকে, যেমন অ্যান্ড, নট,
নর, ন্যান্ড ইত্যাদি। তুমি বলে স্যার এগুলো কি? এগুলো দেখো আমাদের পরের চ্যাপ্টারতে রয়েছে, সেখানে গেলে আমরা এগুলো বুঝিয়ে দিতে পারবো। এবং সাথে সাথে এটা মাথায় রাখবে, আলুর মধ্যে অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে একটা অন্যতম অংশ হলো অ্যাকুমুলেটর। এই অ্যাকুমুলেটরই অ্যাকচুয়ালি কিন্তু লজিক্যাল এবং ম্যাথামেটিক্যাল কাজগুলো সম্পন্ন করে থাকে। বলতে পারলাম? দেখো যে পয়েন্টগুলো পড়তে হবে তার জন্য দেখো আমি এগুলোকে হাইলাইট করে রেখেছি। তোমরা শুধু এই পয়েন্টগুলো পড়লেই তোমরা কিন্তু সমস্ত এমসিকিউর আনসার তোমরা দিতে পারবে। চলো আমরা পরের টপিকটাতে চলে যাই। পরের টপিকটা হলো মেমোরি বা স্টোরেজ ডিভাইস। মেমোরি তোমরা জানো যে মনে রাখা। দেখো মনে রাখা কম্পিউটারে ডেটাটাকে দুরকম ভাবে মনে রাখতে পারে। একটা হচ্ছে টেম্পোরারি বেসিস, আর একটা হলো পার্মানেন্টলি। অর্থাৎ টেম্পোরারি মানে হলো ক্ষণস্থায়ী, আর পার্মানেন্ট মানে চিরস্থায়ী। তো দেখো এই মেমোরি ইউনিটকে আবার কি ভাবে চারটে ভাগে ভাগ করা হয়েছে: প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি, ফ্ল্যাশ মেমোরি। তুমি বলবে স্যার এটা মনে রাখবো কিভাবে? খুব ইজি ভাবে মনে রাখতে পারবে। তুমি ফার্স্ট কোন ক্লাসে পড়তে? প্রাইমারি ক্লাসে। তারপরে তুমি কোথায় উঠলে? সেকেন্ডারি। তো এই দুটো কি হলো? প্রাইমারি সেকেন্ডারি ক্লাস। তো তোমার প্রাইমারি সেকেন্ডারি ক্লাসে কিছু বন্ধুকে তুমি মনে রেখেছো। তো আমরা বলি না যে ও প্রাইমারি স্কুলে আমার ক্লাস থেকে আমার বন্ধু, সেকেন্ডারি ক্লাস থেকে আমার বন্ধু। তো প্রাইমারি সেকেন্ডারি ক্লাসের বন্ধু, তাহলে এটা ভাবেই আমরা মনে রাখতে পারবো। তো দেখো প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি, ফ্ল্যাশ মেমোরি। প্রাইমারি মেমোরিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো র্যাম আর একটা হলো রম। দেখো এখানে না অনেকে বলে থাকে যে প্রাইমারি মেমোরি টেম্পোরারি মেমোরি, মানে ক্ষণস্থায়ী মেমোরি। প্রাইমারি মেমোরি ভুলে যায়, আর সেকেন্ডারি মেমোরি হলো পার্মানেন্ট মেমোরি, যে একদমই ভুলে না। দ্যাটস ওয়াই সেকেন্ডারি মেমোরিকে নন ভোলাটাইল বলা হয়। কিন্তু এই কথাটা না সম্পূর্ণরূপে সঠিক নয়। তুমি বলে কেন স্যার সঠিক নয়? দেখো আমরা এক্ষুনি জানতে পারবো। তো প্রাইমারি মেমোরিকে দেখো দুটো রকম ভাবে ভাগ করা হয়, একটা হলো র্যাম আর একটা হলো রম। আবার র্যামকে দেখো স্ট্যাটিক র্যাম আর ডাইনামিক র্যাম, এই দুভাগে ভাগ করা হয়েছে। আর রমকে চার ভাগে ভাগ করা হয়েছে: পি রম, ইপি রম, ইইপি রম, ইউভিপি রম। তুমি বলে স্যার এগুলো তো মনে থাকবে না। তো চলো আমরা না এটাকে ছোট ছোট করে ডিসকাস করে নিই, দেখো তোমাদের পুরো মনে থেকে যাবে। তো দেখো প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরি হলো সিপিইউর সঙ্গে যুক্ত থাকে, এক প্রকার অস্থায়ী মেমোরি। দেখো এখানেও কিন্তু লেখা রয়েছে প্রাইমারি মেমোরি কিন্তু অস্থায়ী। কিন্তু মাথায় রাখো প্রাইমারি মেমোরি কিন্তু দুটো পার্ট আছে, একটা হলো র্যাম আর একটা হলো রম। রম কিন্তু কখনো অস্থায়ী মেমোরি নয়, রম কিন্তু স্থায়ী মেমোরি, আর র্যাম হলো অস্থায়ী মেমোরি। তুমি বলে স্যার একবার পড়ে শোনা। ঠিক, চলো। তো দেখো র্যাম প্রথমটা কি হলো? প্রাইমারি মেমোরি ফার্স্ট পার্ট হলো র্যাম। র্যাম হলো এমন একটি ক্ষেত্র যেখানে ইনপুট ডিভাইস থেকে আগত সমস্ত নির্দেশ বা তথ্য জমা হয়। তার মানে আমরা যখন কাজ করি, আমরা যখন কম্পিউটারটাকে ওপেন করলাম, করে আমরা এমএস ওয়ার্ডে কাজ করছি, এক্সেলে কাজ করছি, পাওয়ার পয়েন্টে কাজ করছি, এই কাজগুলো আমরা কোথায় করি? র্যামের মধ্যে করি। বুঝতে পারলাম? কিন্তু মাথায় রাখবে যদি ধরো তুমি কাজ করছিলে, করতে করতে বিদ্যুৎ সংযোগ চলে গেল, অর্থাৎ ইলেকট্রিসিটি বা পাওয়ার কাট হয়ে গেল, পাওয়ার অফ হয়ে গেল, লোডশেডিং হয়ে গেল, তাহলে কিন্তু র্যামের মধ্যে যে তথ্যগুলো ছিল সবটাই কিন্তু মুছে যাবে। দ্যাটস ওয়াই র্যামকে কিন্তু বলা হয় ভোলাটাইল মেমোরি। কেন ভোলাটাইল বলা হলো তোমরা বুঝে গেছো? যেহেতু ভুলে যায় তার জন্য ওকে বলা হয় ভোলাটাইল মেমোরি। ক্লিয়ার সবার কাছে? তো দেখো র্যামকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হলো স্ট্যাটিক র্যাম আর একটা হলো ডাইনামিক র্যাম। তো দেখো স্ট্যাটিক র্যামকে না আমি একটা দেখো রোগা লোকের সাথে তুলনা করেছি, আর ডাইনামিক র্যামকে একটা মোটা লোকের সাথে তুলনা করেছি। তুমি বলে স্যার এরকম কেন করেছে? দেখো এক্ষুনি না তোমার মাথায় কিন্তু পুরো ব্যাপারটা চলে আসবে, এই ট্রিক্সটা। স্ট্যাটিক কথা অর্থ হলো ধরে নাও স্লিম। স্লিম মানে কি হলো? রোগা। আর ডাইনামিক, ডাইনামিক মানে দেখো ডি। ডি এর দেখো পেটটা এই মোটা লোকের মতন হয়। তুমি ধরো একটা মোটা লোককে দেখলে, মোটা লোকের সব থেকে বড় কি মোটা হয় বলো তো? সেটা হলো পেট। তো যাদের বড় বড় পেট হয় না, মানে বড় মোটা লোক হয় না, তাদের পেটকে আমি কি বলি বলতো? পোস্ট পেট। ওটা কিন্তু প্রিপেড নয়। মজা করে বললাম, ঠিক। আমি কিন্তু কাউকে দুঃখ দিতে চাইছি না, কিন্তু দেখো তোমরা যদি এইভাবে মনে রাখো, দেখো ডি, ডি মানে দেখো পেটটাকে যদি আমরা মনে রাখি, তাহলে ডাইনামিক র্যাম হলো একটা মোটা লোক, আর স্ট্যাটিক মানে স্লিম সে হলো একটা রোগা লোক। তো দেখো স্ট্যাটিক র্যামের মধ্যে সব থেকে জোর কোথায় পড়ছে? টি, স্ট্যাটিক। দেখো টিতে দেখো সব থেকে বেশি জোর পড়ছে, অর্থাৎ স্ট্যাটিক র্যামে যে প্রযুক্তিতে তৈরি হয় সেটা হলো ট্রানজিস্টার। দেখো আমি এই জন্য বললাম আমরা এরকম সহজে মনে রাখতে পারবো। স্ট্যাটিক টি আছে, তার মানে ট্রানজিস্টার প্রযুক্তিতে তৈরি করা হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখো এ যদি স্লিম হয় তার মানে এর স্পিড অনেক বেশি হবে, ঠিক। আর দেখো ডাইনামিক, দেখো জোর কোথায় পড়ছে? সিতে। সি মানে হলো ক্যাপাসিটার প্রযুক্তিতে ডাইনামিক র্যাম তৈরি হয়, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সি মানে দেখো ডাইনামিক, মিক মানে সি, সি মানে হলো ক্যাপাসিটার, ক্যাপাসিটার প্রযুক্তিতে তৈরি হচ্ছে। এবং দেখো এটা না প্রচুর, মানে ধরো একটা মোটা লোক প্রচুর খায়, একটা লোয়ারও তুলনামূলক কম খায়, ঠিক আছে? আমি ধরতে বলছি, তুমি বলে না স্যার ব্যতিক্রম রয়েছে, ঠিক ঠিক আমি জানি, তবু তোমাদেরকে বলছি অ্যাজাম্পশন, যে দেখো একটা মোটা লোক মোটা হয়েছে কিন্তু অনেক বেশি খেয়ে খেয়ে। তো এখানে ডাইনামিক র্যাম কি খায়? ডাইনামিক র্যাম খাবার খায় না, ডাইনামিক র্যাম ইলেকট্রিসিটি খায়। তো এখানে ইলেকট্রিসিটি প্রচুর দরকার লাগে ডাইনামিক র্যামে, আর স্ট্যাটিক র্যামে ইলেকট্রিসিটি কম লাগে।
দেখো এবার যে লোক বেশি খায় তাকে কি করতে হয়, ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে বারে বারে যেতে হয়। তার মানে ডাইনামিক র্যামে রিফ্রেশ করার দরকার হয়, কিন্তু স্ট্যাটিক র্যামে রিফ্রেশ করার দরকার হয় না। এবং দেখো আমরা যেটা আগেও বললাম যে আজকে যদি দুজনের মধ্যে রেস হয়, দেখো যে স্লিম অর্থাৎ স্ট্যাটিক র্যাম অনেক ফাস্ট কাজ করতে পারবে, কিন্তু ডাইনামিক র্যাম অনেক স্লো কাজ করতে পারবে, তাই না? কিন্তু দেখো এর আবার একটা অ্যাডভান্টেজও রয়েছে। ডাইনামিক র্যামের মধ্যে কি পেটটা অনেক বড়, তাহলে অনেক খাবার সঞ্চয় হয়, অর্থাৎ ডেটা অনেক সঞ্চয় করে রাখতে পারে। কিন্তু স্ট্যাটিক র্যাম এর মধ্যে কিন্তু পেটটা তো ছোট, তার জন্য অল্প খাবার সঞ্চয় করে রাখতে পারে, তার মানে এ খুব অল্প ডেটা সঞ্চয় করতে পারে। দ্যাটস ওয়াই স্ট্যাটিক র্যামের তুলনায় 4 গুণ বেশি তথ্য ধরে রাখতে সক্ষম, তাই ডাইনামিক র্যাম সবাই আমরা ব্যবহার করে থাকি। আশা করা যায় স্ট্যাটিক র্যাম আর ডাইনামিক র্যাম তোমরা সবাই বুঝে গেছো। একটা রোগা লোক আর একটা মোটা লোক, এই দুটোকে কম্পেয়ার করবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে এ কম খায় এ বেশি খায়। কি কম খায়? ইলেকট্রিসিটি। এ কি বেশি খায়? ইলেকট্রিসিটি। ডাইনামিক সিতে জোর পড়ছে, তার মানে ক্যাপাসিটার। স্ট্যাটিক টিতে জোর পড়ছে, তার মানে হলো ট্রানজিস্টর। আজকে এ যদি বেশি খায়, মানে ডাইনামিক যদি বেশি খায়, তাহলে ওকে বারে বারে টয়লেটে ফ্রেশ হতে যেতে হবে, অর্থাৎ রিফ্রেশ করা দরকার হয়। স্ট্যাটিক র্যামে রিফ্রেশ করার দরকার হয় না। এবার তুমি ভেবে দেখো, যে বেশি দৌড়াতে পারবে, যে খুব তারা অল্প ইলেকট্রিসিটি কনজিউম করবে, অবভিয়াসলি তার দাম কি হবে? বেশিই হবে। তার মানে স্ট্যাটিক র্যামের দাম বেশি আর ডাইনামিক র্যামের দাম কম। বলতে পারলাম? আশা করি স্ট্যাটিক র্যাম আর ডাইনামিক র্যাম তোমরা বুঝে গেছো। তাহলে দেখো আমরা যদি একটু উপরে যাই, তাহলে প্রাইমারি মেমোরির মধ্যে আমরা কি পড়েছিলাম? যে র্যাম আর রম। তার মধ্যে আমরা র্যাম বুঝে গেলাম যে র্যাম ইলেকট্রিসিটি চলে গেলে সমস্ত ডেটা মুছে যায়, তার জন্য এটাকে বলা হয় ভোলাটাইল। আর র্যামকে দুভাগে ভাগ করা হয়, একটা হলো স্ট্যাটিক র্যাম, একটা হচ্ছে ডাইনামিক র্যাম। কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে রম, দেখো আমরা যখনই চলে আসবো রম, দেখো আমরা যেই চলে আসবো রম অর্থাৎ রিড অনলি মেমোরি, রম কিন্তু কখনোই ভোলাটাইল মেমোরি নয়। দেখো রম নন ভোলাটাইল। ওকে, বলতে পারলাম? অর্থাৎ বিদ্যুৎ সংযোগ চলে গেলেও রমের মধ্যে ডেটা কিন্তু মুছে যায় না। তার জন্য রমের মধ্যে বায়োস অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, সেটা কিন্তু সেভ করে বা স্টোর করে রাখা হয়। তুমি বলে স্যার বায়োস কি জিনিস? দেখবে আমরা যখন কম্পিউটারটাকে অন করি তখন দেখবে কিছু প্রসিডিওর হয় কম্পিউটারের মধ্যে অটোমেটিক, সেখানে দেখবে কিবোর্ডের লাইটটা একবার জ্বলে তারপরে নিভে যায়, বা মাউসের লাইটটা একবার জ্বলে নিভে যায়। ঠিক আছে, বলতে পারলাম? তো ওই সময় যে কাজটা হয় সেটা হলো বায়োসের কাজটা হয়। আর এই বায়োসটা মানে অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেমটা কার মধ্যে রাখা হয়? রমের মধ্যে। রম দেখো প্রাইমারি মেমোরির পার্ট হলেও রম কিন্তু নন ভোলাটাইল। পরীক্ষায় যদি এমসিকিউ টাইপের কোশ্চেন আসে, তোমরা কি ভাববে? রম তো প্রাইমারি মেমোরির পার্ট, তাহলে এটা হবে ভোলাটাইল। তোমরা ভোলাটাইলে টিক করবে, কিন্তু এটা ভুল হয়ে যাবে। বলতে পারলাম? তো চলো রমকে দেখো চারটে। আচ্ছা, রম কেমন দেখতে হয়? রম এরকম দেখতে হয়, দেখো পাশের ছবিটা আমি দিয়ে দিয়েছি। এবার দেখো রমকে 4টি ভাগে ভাগ করা হয়। এই 4টি ভাগে তোমাদের দরকার পড়বে না, জাস্ট তোমরা কিন্তু ফুল ফর্ম গুলো পড়ে যেও। কিন্তু এই ফুল ফর্ম মনে রাখার একটা সোজা নিয়ম আছে। দেখো খালি মনে রাখতে হবে পি। দেখো প্রথমে কি রয়েছে? পি রম অর্থাৎ প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তারপরে দেখো ই অ্যাড হয়েছে, পি কিন্তু রয়ে গেছে, পি রম দেখো রয়ে গেছে, তার আগে কি অ্যাড হলো? ই। ই মানে হলো ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তারপরে দেখো ডাবল ই অ্যাড হয়েছে। দেখো একটা ই অ্যাড হয়েছিল, তার আগে দেখো ডাবল, এবার আরেকটা ই অ্যাড হয়ে গেল। তো দেখো পি রম কিন্তু রয়ে গেছে, ইলেকট্রিক্যাল ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এরপরে দেখো ইউভি রম, আলট্রা ভায়োলেট প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আশা করা যায় তোমরা সবাই বুঝতে পেরে গেছো। যদি না বুঝতে পারো তাহলে কিন্তু দেখো ভিডিওটাকে একটুখানি ব্যাক করে আর একবার দেখে নাও। এরপর আমরা যেটা পড়বো সেটা হলো, দেখো আমরা কি করলাম? মেমোরির মধ্যে যে প্রাইমারি মেমোরি পুরো পার্টটা আমাদের হয়ে গেছে। এবার না আমরা ক্যাশ মেমোরিতে আসি, ঠিক আছে? তারপরে আমরা সেকেন্ডারিতে আসবো। দেখো এরপরে যেটা আমরা পড়বো সেটা হলো ক্যাশ মেমোরি বা ক্যাশে মেমোরি। ক্যাশে মেমোরির অবস্থান হলো সিপিইউ এবং হচ্ছে র্যামের মাঝখানে থাকে এবং সিলিকন দ্বারা তৈরি হয়। এর কাজ হলো সিপিইউ খুব ফাস্ট কাজ করে, ঠিক আছে, আর র্যাম স্লো কাজ করে। তাহলে কি হবে? তাহলে ম্যাচ করছে না। কেন? আমরা যে র ডেটাটা পাঠাবো সেটা প্রথমে কোথায় যাবে? র্যামে যাবে। র্যাম থেকে কোথায় যাবে? সিপিইউতে যাবে। কেন? সিপিইউ কি করবে? ওটাকে প্রসেস করবে। প্রসেস কে করছে? অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে একটা পার্ট থাকে, তার নাম কি হয়ে গেল? অ্যাকুমুলেটর। তাহলে ওই অ্যাকুমুলেটর কি করছে? প্রসেস করছে। কিন্তু প্রবলেম হলো সিপিইউ যে ফার্স্ট কাজ করবে, র্যাম না অত ফার্স্ট কাজ করতে পারে না। তার জন্য র্যাম আর সিপিইউর মাঝখানে থাকে হচ্ছে ক্যাশে মেমোরি বা ক্যাশ মেমোরি, যার কাজ হলো খুব তাড়াতাড়ি ডেটাটাকে সাপ্লাই করা, যাতে সিপিইউ কাজটাকে খুব ভালোভাবে করতে পারে। বলতে পারলাম? তার মানে বলতেই পারো যে সিপিইউ আর র্যামের মাঝখানে কে থাকে? ক্যাশে মেমোরি, যে কি করছে? সিপিইউর চাহিদা অনুযায়ী তথ্য বা ডেটা সরবরাহ করে। বলতে পারলাম? একটু পড়ে নিও, দেখবে ঠিক মাথায় ঢুকে গেছে। এরপর আমরা যে পার্টটা পড়বো সেটা হলো সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরিকে পড়ানোর আগে আমি তোমাদেরকে প্রথমেই বলবো, সেকেন্ডারি মেমোরি হলো নন ভোলাটাইল মেমোরি, অর্থাৎ
ইলেকট্রিসিটি চলে গেলেও তুমি যদি ডেটা স্টোর করে রাখো তাহলে সেটা কিন্তু কোনো সময় চলে যাবে না, অর্থাৎ মুছে যাবে না, সেটা পার্মানেন্টলি থেকে যাবে। তো দ্যাট ইজ হলো সেকেন্ডারি মেমোরি। কিন্তু সেকেন্ডারি মেমোরিকে দুটো ভাগে ভাগ করা হয়, ম্যাগনেটিক মিডিয়া আর অপটিক্যাল মিডিয়া। ম্যাগনেটিক মিডিয়া কেন বলছে ম্যাগনেটিক অক্সাইড বা চুম্বক ক্ষেত্র পুলক দেওয়া থাকে। অর্থাৎ এই যে দেখো, এটা হচ্ছে হার্ড ডিস্ক, এটা হচ্ছে হার্ড ডিস্কের ভেতরটা, এখানে একটা প্লেট থাকে, এই প্লেটটাকে বলা হয় প্ল্যাটার, ঠিক আছে, এটাকে বলা হয় প্ল্যাটার। এই প্ল্যাটারটা দেখো এখানে দেখো লেখা রয়েছে হার্ড ডিস্ক, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি, ঠিক আছে, অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি হয়। ওর ওপরে এই প্ল্যাটারটার ওপরে ম্যাগনেটিক অক্সাইডের একটা প্রলেপ দেওয়া থাকে, তার জন্য একে বলা হয় ম্যাগনেটিক মিডিয়া। ওকে, বলতে পারলাম? এখানে কি হয়, ডেটাবেস স্টোর করা থাকে। তোমরা প্রত্যেকেই জানো যে কম্পিউটারের মধ্যে হার্ড ডিস্ক থাকে, হার্ড ডিস্কের মধ্যে কি হয়, আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো আমরা স্টোর করে রাখতে পারি। কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন কি আসবে বলতো, ম্যাগনেটিক মিডিয়ার উদাহরণ কি কি, তখন তোমাকে বলতে হবে হার্ড ডিস্ক বা ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্ক আমরা এক্ষুনি পড়বো। হার্ড ডিস্কের মধ্যে যে প্লেটটা থাকে সেটা কোন ধাতু দিয়ে তৈরি, অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি। এর মধ্যে কিসের প্রলেপ দেওয়া থাকে, ম্যাগনেটিক অক্সাইড। ওকে, বলতে পারলাম, যেটা হলো চৌম্বক ক্ষেত্র বলা যেতে পারে। এরপরে হলো ফ্লপি ডিস্ক, এটা অনেক দিন আগে না অবসোলেটেড হয়ে গেছে, এখন আর তোমরা কেউ ফ্লপি ডিস্ক দেখতে পাবে না। তো কেন দেখতে পাবো না, ফ্লপি ডিস্কের হচ্ছে যে ক্যাপাসিটিটা ছিল মাত্র 1.44 MB। তার মানে বুঝতে পারছো, মানে একটা সিনেমা জিবিতে হয়, 2.5 GB, 3 GB, 3.5 GB একটা সিনেমা হয়, সেখানে একটা ফ্লপি ডিস্কের সাইজ কত, MB, মানে জিবি নয়, 1.44 MB। তো এটা মাথায় রাখবে। আর হচ্ছে 3.5 ইঞ্চিসের হতো এই ফ্লপি ডিস্ক। এটাও কিন্তু সেকেন্ডারি মেমোরি, মানে অর্থাৎ এই ভেতরে তুমি যে ডেটাটাকে স্টোর করবে সেটা কিন্তু পার্মানেন্টলি স্টোর হয়ে থাকতো। তো এই দুটোকেই আমরা ম্যাগনেটিক মিডিয়া বা ম্যাগনেটিক মিডিয়ার মধ্যে আমরা ফেলতে পারি। এরপর হচ্ছে অপটিক্যাল মিডিয়া। তুমি বলে স্যার অপটিক্যাল মানে, মাথায় রাখো যেটার মধ্যে লাইট থাকে, ঠিক আছে, যে লাইট থাকে সেটাকে বলা হয় অপটিক্যাল। একটা বিশেষ ধরনের রশ্মি বা লেজার লাইট থাকে, যেটা দিয়ে কি হয়, এখানে তথ্যগুলো লেখা বা পড়া যায়, সেটাকে আমরা কি বলছি, অপটিক্যাল মিডিয়া। অপটিক্যাল মিডিয়ার উদাহরণ হলো সিডি, ডিভিডি এবং হচ্ছে ব্লুরে ডিস্ক। তুমি বলে স্যার সিডি ফুল ফর্মটা খুব ইম্পর্টেন্ট, কম্প্যাক্ট ডিস্ক। ওকে, আর কম্প্যাক্ট ডিস্ক কি, কেন এটাকে অপটিক্যাল বলা হচ্ছে, কেন এটা একটা বিশেষ লাইট বা রশ্মি দিয়ে লেখাটা হয়ে থাকে, মানে রাইট করা যায় আর রিড করা যায়, তার জন্য একে আমরা কি বলছি, অপটিক্যাল মিডিয়া। এবং যে লাইটটা হয় সেটা হলো রেড কালার লাইট, অর্থাৎ লাল লাইট দিয়ে লেখা, মানে লেজার লাইট থাকে রেড কালার। কম্প্যাক্ট ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ককে আবার তিনটে ভাগে ভাগ করা হয়, সিডি রম, সিডিআর, সিডিআরডব্লিউ। তুমি বলে স্যার সিডি রম মানে, সিডি রিড অনলি মেমোরি। এখানে যে ডেটাগুলো থাকে সেখানে তুমি শুধুমাত্র পড়তে পারবে, মানে পড়া যায়, মানে ধরো একটা সিডির মধ্যে সিনেমা আছে, তুমি শুধু সিনেমাটাকে দেখতে পাবে, ঠিক আছে, সিডিটার মধ্যে ধরো কোনো গান আগে থেকে রেকর্ড করা আছে, সেই গানটাকে তুমি শুনতে পারবে, কিন্তু তুমি নিজে থেকে আর কিছু ওর মধ্যে অ্যাড করতে পারবে না, অর্থাৎ রাইট করতে পারবে না। দ্যাটস ওয়াই বলা হয় সিডি রিড অনলি মেমোরি। ওকে, ক্লিয়ার? সিডিআর অর্থাৎ এই সিডিতে তুমি কিন্তু পড়তেও পারবে আবার লিখতেও পারবে, রিড এবং রাইট বোথ করা যায়। কিন্তু প্রবলেম হলো এই সিডিতে একবারই লেখা যায়, বলতে পারলাম, সেটাকে কিন্তু আর তুমি মুছতে পারবে না, ঠিক আছে, বলতে পারলাম, নন রিডাইডেবল সিডি বলা হয়, ঠিক আছে, বলতে পারলাম, সিডি আর কেউ আবার কিন্তু নন রিডাইডেবল, অর্থাৎ পুনরায় আবার লিখতে পারবে না। দ্যাটস ওয়াই। এরপরে রয়েছে সিডিআরডব্লিউ অর্থাৎ রিড অ্যান্ড রাইট। তার মানে এই সিডি গুলোতে আমরা কি হবে, বারবার লিখতে পারবো, তো এবং মুছতে পারবো, আবার লিখতে পারবো, আবার পড়তেও পারবো। দ্যাটস ওয়াই এই সিডি গুলোকে বলা হয় রিরাইডেবল সিডি। ওকে, ক্লিয়ার? সবাই বুঝে গেছো আরডব্লিউ ফুল ফর্মটা কি, আর আর এর ফুল ফর্মটা কি, আর রমের ফুল ফর্মটা কি, বা এটার কাজটাও। এরপর এসেছিল দেখো সিডির স্টোরেজ ক্যাপাসিটি না কম ছিল, দ্যাটস ওয়াই তারপরে আবার একটা এসেছিল মার্কেটে, সেটা হলো ডিভিডি। ডিভিডি তোমরা দেখেই থাকবে হয়তো, ডিভিডি ফুল ফর্ম হলো ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। সিডির মতনই দেখতে, তার জন্য দেখো আমি এখানে ছবিটা দিইনি, কিন্তু এর ক্যাপাসিটি সিডির থেকে অনেক বেশি। দেখো এখানে সাধারণত 4.7 জিবি থেকে শুরু করে 17 জিবি অবধি ডেটা স্টোর করে রাখা যায় একটা ডিভিডির মধ্যে। ওকে, বলতে পারলাম? তো ডিভিডি আর সিডির মধ্যে তফাৎটা হলো এটাই, কিন্তু দুটোই রেড লেজার লাইট দিয়ে কিন্তু রিড এবং রাইট হয়ে থাকে, বলতে পারলাম, অর্থাৎ লাল আলো দিয়ে। তারপর এলো ব্লু রে ডিস্ক। তোমরা এখান থেকে নামটা শুনেই বুঝতে পারছো, ব্লু রে অর্থাৎ ব্লু, নীল, অতি নীল বেগুনি লেজার লাইট দিয়ে এখানে কিন্তু রিড এবং রাইট করা হয়, এবং এর মানে সঞ্চয় ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ 100 থেকে 200 গিগাবাইট, অর্থাৎ 100 থেকে 200 জিবি অবধি ডেটা এখানে স্টোর করে রাখা যায়, বলতে পারলাম। এরপর দেখো আমরা যদি একটু উপর দিকে চলে যাই, দেখো আমরা যে ডায়াগ্রামটা এখানে দেখেছিলাম, মেমোরির মধ্যে প্রাইমারি মেমোরি আমাদের হয়ে গেল, সেকেন্ডারি মেমোরি আমাদের হয়ে গেল, ঠিক আছে, ম্যাগনেটিক এবং অপটিক্যালের মধ্যেই দেখো পুরো পার্টটাই আমাদের কভার হয়ে গেছে। আমরা ক্যাশ মেমোরিটাও পড়ে নিয়েছি। এরপরে হলো ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরি কোনটা? আর ফ্ল্যাশ মেমোরি অর্থাৎ হলো হচ্ছে যে দেখো পেন ড্রাইভ, অর্থাৎ যেটা হচ্ছে পোর্টেবল,
ঠিক আছে। পেন ড্রাইভকে আমরা ইউএসবি পোর্টেবল মেমোরি ডিভাইসও বলতে পারি। অর্থাৎ তোমরা জানো এই যে মুখটা দেখো তোমাদের চার্জারের মতন, ইউএসবি ফুল ফর্মটা কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস, বিইউএস, বাস, ঠিক আছে, ইউনিভার্সাল সিরিয়াল বাস। তো এটা মুখটা দেখো ইউএসবি পোর্টের মধ্যে লাগানো হয়, তার জন্য এটাকে ইউএসবি পোর্টেবল মেমোরিও বলা হয়, ঠিক আছে। তো এটাকে আমরা পোর্টেবল কেন বলা হয়? দেখো পেন ড্রাইভটাকে নিয়ে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারি খুব ইজিলি, এবং যে কম্পিউটারের মধ্যে ইউএসবি পোর্টের মধ্যে আমরা কানেক্ট করবো সেখান থেকে আমরা ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবো, বলতে পারলাম। দ্যাটস ওয়াই এটা হলো ফ্ল্যাশ মেমোরি। এবং দেখো আমরা মডার্ন যুগে তোমরা প্রত্যেকেই জানো আমরা গুগল ড্রাইভের মধ্যেও কিন্তু আমরা ফাইল, সিনেমা, অডিও, ভিডিও, ঠিক আছে, ফোনের কন্ট্যাক্টস আমরা কিন্তু গুগল ড্রাইভের মধ্যেও সেভ করে রাখতে পারি, ঠিক আছে। অনলাইনে যখন আমরা কোনো ডেটাবেস স্টোর করে রাখি সেটা কিন্তু আমরা গুগল ড্রাইভের মধ্যে সেভ করে রাখি। আর গুগল ড্রাইভে বর্তমানে আমাদেরকে কত ফ্রি দেওয়া হয়? 15 জিবি ডেটা স্টোর করতে আমাদেরকে প্রোভাইড করে। এরপর হলো আমরা যেটা পড়বো সেটা হলো ইনপুট ও আউটপুট ডিভাইস। অর্থাৎ আমরা দেখো এখন অব্দি কি কি পড়ে নিলাম বলতো? ফার্স্ট পড়েছিলাম সিপিইউর মধ্যে 3টে পার্ট আমাদের পড়া হয়ে গেল, ঠিক আছে। একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, যেটা কন্ট্রোল করছে কম্পিউটারকে, নাম্বার 1। নাম্বার 2 আমরা কি পড়লাম? অ্যারিথমেটিক লজিক ইউনিট, ঠিক, যেটা কি করছে? পুরো ক্যালকুলেশন করতে হেল্প করছে। তারপরে আমরা কি পড়লাম? মেমোরি ইউনিট। এরপর আমরা যেটা পড়বো হার্ডওয়্যারের আরেকটা পার্ট, সেটা হলো ইনপুট ও আউটপুট ডিভাইস। হার্ডওয়্যার কেন বলা হচ্ছে বলতো? এই ডিভাইসগুলোকে বা এই কম্পোনেন্টস গুলোকে বা এই পেরিফেরালস গুলোকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি। সিপিইউ কে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি, হার্ড ডিস্ককে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি, বলতে পারলাম। আমরা পেন ড্রাইভটাকে ফিজিক্যালি টাচ করতে পারি। আজকে আমরা ফ্লপি ডিস্ক বা সিডি বা ডিভিডিটাকে আমরা কিন্তু ফিজিক্যালি টাচ করতে পারি, র্যামকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি। দ্যাটস ওয়াই এগুলোকে হার্ডওয়্যার বলা হচ্ছে। এরপর দেখো, অর্থাৎ কম্পিউটারের যে কম্পোনেন্টসগুলোকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি তাকে হার্ডওয়্যার বলা হয়। এরপর দেখো ইনপুট ও আউটপুট ডিভাইস, এটাও হার্ডওয়্যারের মধ্যে পার্ট। কেন? আমরা ইনপুট আর আউটপুট ডিভাইসকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি, দ্যাটস ওয়াই। তো দেখো এরপরে যে টপিকটা আমরা পড়বো সেটা হলো ইনপুট আউটপুট ডিভাইস। তো কম্পিউটারের মধ্যে যে ডিভাইসের থ্রু দিয়ে আমরা র ডেটা কম্পিউটারে পাঠাই ফর প্রসেসিং এর জন্য, তাকে আমরা কি বলবো? ইনপুট ডিভাইস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। র ডেটা আমরা কি করছি? কম্পিউটারে পাঠাচ্ছি, কিসের জন্য? প্রসেসিং এর জন্য। তো এই প্রসেসিং করার জন্য যে র ডেটাটা পাঠাচ্ছি সেটা যে ইউনিটের থ্রু দিয়ে পাঠাবো সেটাকে আমরা কি বলছি? ইনপুট ইউনিট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। দেখো ইনপুট ইউনিটের মধ্যে সবার ফার্স্ট যে পার্টটা আসে সেটা হচ্ছে কিবোর্ড। কিবোর্ডকে দেখো আমরা যেটা বলতে পারি সেটা হলো ইনপুট ইউনিটের সব থেকে প্রকৃষ্ট উদাহরণ, যেখান থেকে আমরা কি করতে পারি? র ডেটা কম্পিউটারের মধ্যে পাঠাতে পারি। তো দেখো এই কম্পিউটারের মধ্যে কিবোর্ডের মধ্যে অনেকগুলো কি থাকে, এ থেকে জেড অব্দি কি থাকে সেটাকে আমরা বলি অ্যালফাবেট কি, ঠিক আছে। নিউমারিক কি কোনটা? 0 থেকে 9 তাকে নিউমারিক কি বলা হয়। F1 থেকে F12 থাকে তাকে বলা হয় ফাংশন কি, এবং যে অ্যারো কিগুলো থাকে তাকে বলা হয় নেভিগেশন কি। এবং দেখো ডিলিট, ইনসার্ট, স্পেস বার, শিফট, ব্যাকস্পেস, অল্টার, কন্ট্রোল, পেজ আপ, পেজ ডাউন, নামলক, ট্যাব বা হোম, এন্ড, পেজ আপ, পেজ ডাউন, এই কিগুলোকে আমরা কি বলতে পারি? স্পেশাল কি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এরপর হলো মাউসও হলো কিন্তু ইনপুট ডিভাইস। মাউসের দ্বারা দেখো আমরা কি করতে পারি? আমরা ইনস্ট্রাকশন দিতে পারি, অর্থাৎ আমরা ইনপুট দিতে পারি। তো মাউসকেও আমরা কিন্তু ইনপুট ডিভাইস বলবো। তো মাউসকে দেখো মোটামুটি 3 ধরনের মাউস আমরা দেখতে পাই। একটা হচ্ছে মেকানিক্যাল মাউস। মেকানিক্যাল মাউস কোনগুলো? দেখবে এরকম টাইপের মাউসগুলোকে দেখতে হয়, কিন্তু মাউসের তলার মধ্যে একটা বল থাকে, রাবারের একটা শক্ত বল থাকে, ঠিক আছে। তো সেই রাবারের শক্ত বলটা কি করছে? মাউসটাকে কন্ট্রোল করতে হেল্প করে। তো এটাকে আমরা বলবো মেকানিক্যাল মাউস। তারপরে দেখো আমরা যে মাউসটা ইদানিং যেটা ইউজ করে থাকি সেটা হলো অপটিক্যাল মাউস। আমি আগেই বলেছিলাম যেখানে কি হবে, যে কোনো ওই বলের দরকার লাগবে না। এখানে কি হবে? এখানে একটা লাইট থাকে, রেড কালার একটা লাইট থাকে, যেটা দিয়ে কি হয়? মাউসটাকে আমরা কন্ট্রোল করতে পারি, ওকে। আর তারপরে আমরা যেটা পেয়েছি সেটা হলো কর্ডলেস মাউস, অর্থাৎ যেটা মাউসের মধ্যে তার থাকে না, ওকে, বলতে পারলাম। আর মাউসের সাধারণত 3টে বাটন থাকে, একটা হচ্ছে লেফট ক্লিক, একটা রাইট ক্লিক, আর মাঝখানে একটা চাকার মতন থাকে যেটাকে আমরা বলবো স্ক্রল বাটন, ওকে, বলতে পারলাম। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। এরপর দেখো আমরা যেটা পড়বো সেটা হলো টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন কোনটা? সব থেকে ভালো উদাহরণ হলো তোমাদের মোবাইল। তোমাদের মোবাইলের মধ্যে দেখো আমরা টাচ করে আমরা কি বলি? ফেসবুক ওপেন করি, হোয়াটসঅ্যাপ ওপেন করি আমরা, তাই না? তো দেখো তাহলে কি হচ্ছে? আমরা ইনস্ট্রাকশন দিতে পারছি। তাহলে ওই টাচ স্ক্রিনটাকে আমরা কি বলছি? ইনপুট ডিভাইস। আমরা এটিএম এ গেলেও টাচ স্ক্রিন দেখতে পাই, এটিএম এ গিয়েও আমরা টাচ করি, বলতে পারলাম। তো টাচ স্ক্রিন আমরা এটিএম এ ইউজ করে থাকি। দেখো আমি এখানে এটিএম এ দেখো ছবিটা দিয়ে দিয়েছি এখানটা, যেহেতু টাচ স্ক্রিন দিয়ে আমরা কাজ করতে পারি। প্লাস হচ্ছে আমরা কিন্তু রেলের টিকিট কাটতে গেলেও কিন্তু এখন টাচ স্ক্রিনে ব্যবহার হয়, ঠিক আছে। স্ক্যানার দিয়ে কি হয়? আজকে আমরা কোনো একটা হার্ড কপিকে আমরা যদি সফট কপিতে কনভার্ট করতে হয়, তাহলে স্ক্যান করলে কি হয়? সফট কপিতে চলে আসে, ঠিক আছে, হুবাহু সেটা চলে আসবে কম্পিউটারের মধ্যে, আমরা ইনপুট দিতে পারি। তাহলে স্ক্যানারটাও হয়ে গেল ইনপুট ডিভাইস, ওকে, ক্লিয়ার, সবাই বুঝে গেছো। মাইক্রোফোন দিয়ে আমরা কি করতে পারি? কথা বলতে পারি, তাহলে সেটাও হয়ে গেল কিন্তু ইনপুট ডিভাইস। জয়স্টিক, আমরা গেম খেলতে পারি, গেম খেলার সময় আমরা কি করি? ইনস্ট্রাকশন দিই, ঠিক আছে। ধরো কোনো একটা সুপার হিরো যাচ্ছে, লাফাচ্ছে, দৌড়াচ্ছে, ঠিক আছে, গুলি করছে, ঠিক আছে, তো এটা জয়স্টিক দিয়ে আমরা কন্ট্রোল করে থাকি। দ্যাটস ওয়াই জয়স্টিকটা হয়ে গেল
তোমার ইনপুট ডিভাইস। এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো আউটপুট ডিভাইস, অর্থাৎ কম্পিউটারের মধ্যে র ডেটাটা কম্পিউটারে গেল, তারপরে কম্পিউটার কি করলো, সিপিইউ কি করলো, প্রসেস করলো। সিপিইউ কিন্তু প্রসেস করে না, মনে আছে নিশ্চয়ই তোমাদের, আলু প্রসেস করে। আলুর মধ্যে কোন পার্টটা প্রসেস করে, রাইট, অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর পুরো ব্যাপারটাকে প্রসেস করে, ঠিক আছে। তো প্রসেস করার পর প্রসেস ডেটাটা অর্থাৎ ফিনিশ ডেটাটা আমরা যে ইউনিটের সাহায্যে পাই সেটাকে আমরা কি বলবো, আউটপুট ডিভাইস। বলতে পারলাম, যেমন হচ্ছে মনিটর, প্রিন্টার, প্লটার, সাউন্ড বক্স, প্রজেক্টর। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো দেখো ফার্স্ট হচ্ছে মনিটর, কেন আমরা যে রেজাল্টটা দেখতে পাই প্রথমে সেটাই আমরা মনিটরে দেখতে পাই। তো মনিটরটাকে আমরা কি বলতে পারি, মনিটরে আরো একটা নাম আছে, যেরকম দেখো আমাদের প্রত্যেকের নাম থাকে না, ধরো কারোর নাম হলো অভিজিৎ, কিন্তু তার নাম হলো লালটু, কেলটু, পল্টু, ঝন্টু, মন্টু। সেম মনিটরেরও একটা ডাক নাম আছে, সেটা হলো ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। ওকে, বলতে পারলাম, এটা মাথায় রাখবে, কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে, ভিডিইউ, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। এবং দেখো মনিটর আমরা তিন ধরনের সাধারণত দেখতে পাই, একটা হলো সিআরটি মনিটর, একটা হলো এলসিডি মনিটর, আর একটা হলো এলইডি মনিটর। সিআরটি ফুল ফর্ম হলো ক্যাথোড রে টিউব। মনে করে দেখো আগেকার দিনে যে মনিটরগুলো হয় একটু পিছন সাইডটা না একটু বড় টাইপের হয়, দ্যাট ইজ হচ্ছে ক্যাথোড রে টিউব মনিটর। এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, ওকে। আর এলইডি যেটা লেটেস্ট বেরিয়েছে সেটা হলো লাইট ইমিটিং ডায়োড, ঠিক আছে। এই এলসিডি যত মডার্ন হয়েছে তত কি হয়েছে, ইলেকট্রিসিটি কনজাম্পশন তত কমেছে, অর্থাৎ সিআরটিতে যা ইলেকট্রিসিটি খরচা হতো এলসিডিতে তার থেকে কম, এলইডিতে তার থেকেও কম খরচা হয়। বলতে পারলাম, তো এই টেকনোলজি অনুযায়ী কিন্তু দেখতেও আরো ভালো হয়েছে। বলতে পারলাম, আরো স্লিম হয়েছে আস্তে আস্তে, মানে আরো পাতলা হয়ে গেছে, ঠিক আছে, যেটা ক্যারি করতে অনেক ইজি হয়, ঠিক আছে। এবং ইলেকট্রিসিটিটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, অনেক কম লাগে এলইডিতে, ঠিক আছে, যেটা সিআরটিতে প্রচুর ইলেকট্রিসিটি লাগতো। এরপর হলো প্রিন্টার। প্রিন্টার দিয়েও আমরা কি হয়, প্রসেস ডেটাটা পেয়ে থাকি এবং হার্ড কপি পেয়ে থাকি। বলতে পারলাম, অর্থাৎ যেটা আমরা প্রিন্ট করছি সেটাকে আমরা কি বলছি, হার্ড কপি। বলতে পারলাম, তো হার্ড কপি পেয়ে থাকি। তো প্রিন্টার আবার দু ধরনের হয়, একটা হলো ইম্প্যাক্ট প্রিন্টার আর একটা হলো নন ইম্প্যাক্ট প্রিন্টার। মাথায় রাখো, ইম্প্যাক্ট অর্থাৎ এখানে একটা আওয়াজ আসে, গস 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 গস। দেখবে এই প্রিন্টারগুলো তোমরা দেখবে আগেকার দিনে দেখতে পারতে, গস 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 এর একটা আওয়াজ আসে, দ্যাট ইজ হচ্ছে ইম্প্যাক্ট ফেলছে। বলতে পারলাম, আর যে প্রিন্টারগুলো দেখবে স্মুথলি করে চলে এলো, দ্যাট ইজ হলো কোনো আওয়াজই আসে না, স্মুথলি সাইলেন্টলি প্রিন্ট আউট বার করে, দ্যাট ইজ হচ্ছে নন ইম্প্যাক্ট। এইভাবে মনে রাখতে পারো। ইম্প্যাক্টকে আবার দেখো অনেকগুলো প্রিন্টার হয়, ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে ডট ম্যাট্রিক্স, দেখবে লেখাগুলোর মধ্যে না প্রচুর ডট 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 থাকে। বলতে পারলাম, এবং হচ্ছে পরিষ্কার ফুটকি 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 থাকে, ঠিক আছে, এবং কোয়ালিটি খুব ভালো হয় না, মানে খুব ভালো পরিষ্কার হয় না, দেখবে একটা দাগ থেকে যায়, ঠিক আছে। লাইন প্রিন্টারও তাই, ঠিক আছে। বলতে পারলাম, নন ইম্প্যাক্ট প্রিন্টার যেটা কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট আউট করে, যেটা আমরা আজকালকার দিনে ব্যবহার করে থাকি। এই নন ইম্প্যাক্ট প্রিন্টারকেও আবার কিন্তু ইনজেক্ট বা ডেসজেক্ট একটা প্রিন্টার পাওয়া যায়, একটা হচ্ছে লেজার প্রিন্টার পাওয়া যায়। এই ইনজেক্ট প্রিন্টারের মধ্যে কি হয়, কালার কাটিস থাকে। বলতে পারলাম, ইনজেক্ট, ঠিক আছে। বলতে পারলাম, এই নন ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে হলো ইনজেক্ট প্রিন্টার। এই ইনজেক্ট প্রিন্টারের মধ্যে যে কালিগুলো থাকে সেটা হলো তরল কালি থাকে। বলতে পারলাম, আর সেখানে কি কি কালি থাকে, নীল, ম্যাজেন্ডা আর হলুদ। দেখো এখানে দেখো কালির ছবিটা দেখো দেওয়া আছে, ঠিক আছে। এটা হয়ে গেল হচ্ছে ইনজেক্ট প্রিন্টার, এখানে কালিটা হচ্ছে তরল। বলতে পারলাম, আর যেখানে প্রচুর প্রিন্ট নিতে হয়, আর এই ইনজেক্ট প্রিন্টার কোথায় কোথায় হয়, যেখানে কম প্রিন্ট নিতে হয়, মানে মাঝে সাঝে প্রিন্ট করতে হয়, স্কুল, কলেজ, বাড়িতে কি হয়, এই ইনজেক্ট প্রিন্টার ব্যবহার করা হয়। আর লেজার প্রিন্টার বিভিন্ন কর্পোরেট অফিসে ব্যবহার করা হয়, বা এই যে আমরা জেরক্সের যে মেশিনটা দেখি, জেরক্স কথাটা ভুল, ফটোকপি যে মেশিনটা আমরা দেখি, ঠিক আছে, যেখান থেকে আমাদের জেরক্স করাই, সেটাও কিন্তু লেজার প্রিন্টারের উদাহরণ। অর্থাৎ লেজার প্রিন্টার কার পার্ট, নন ইম্প্যাক্ট প্রিন্টারের পার্ট। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। একটু যেগুলো দেখো হাইলাইট করা আছে সেই লেখাগুলোকে পড়ো। আমি এই পিডিএফ ফাইলটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা এটাকে ডাউনলোড করে তোমরা মোবাইলের মধ্যে পড়তে পারো, প্রিন্ট করার কোনো দরকার নেই। ওকে, তো চলো এরপরে দেখো আরেকটা প্রিন্টার হয়, সেটাকে বলা হয় প্লটার। আমরা যখন বড় বড় কোনো পোস্টার দেখতে পাই না, সিনেমা হলের কোনো বড় পোস্টার, ঠিক আছে, বা ইঞ্জিনিয়ারিং যে ড্রয়িং গুলো হয় না অটোক্যাডে, তোমরা দেখেছো একটা বাড়ির ড্রয়িং হয়, ঠিক আছে, তো এই হোর্ডিং হয়, সেইগুলো কিসে তৈরি করা হয়, প্লটারে। প্লটারে মানে হচ্ছে বড় বড় সাইজে যে প্রিন্টগুলো হয়, ঠিক আছে, তো কালারফুল যে প্রিন্ট আউটগুলো হয় সেটাকে বলা হয় প্লটার। এরপরে হলো কি স্পিকার। স্পিকার দেখো সেম, আজকে দেখো স্পিকার দিয়ে কি হয়, সাউন্ডটা বেরোয়, দ্যাট ইজ হচ্ছে এটা হয়ে গেল আউটপুট ডিভাইসের উদাহরণ, ঠিক আছে। স্পিকার দেখো দু ধরনের হয়, একটা হচ্ছে ইন্টারনাল স্পিকার আর একটা হলো এক্সটার্নাল। এই সাউন্ড বক্সগুলো হচ্ছে এক্সটার্নাল, আর কম্পিউটারের মধ্যে কম্পিউটার অন করলে একটা আওয়াজ হয়, টিং একটা আওয়াজ হলো, বা র্যামে অনেক সময় টিং টিং করে আওয়াজ হয়, বিপ শব্দ হয়, তো সেটা হলো ইন্টারনাল স্পিকার, সেটা খুব ছোট ধরনের হয়। প্রজেক্টর, তোমরা স্কুল, কলেজ, অফিসে তোমরা দেখে থাকবে প্রজেক্টর। প্রজেক্টর দিয়ে কি হয়, একটা ছোট্ট জিনিসকে খুব বড় করে দেখানো যায়, ঠিক আছে, সেটা একটা কোনো একটা স্ক্রিনের মধ্যে ফেলা হয়, দ্যাট ইজ অলসো আউটপুট ডিভাইস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এরপর দেখো মেমোরি ইউনিট। তুমি বলেছো মেমোরি ইউনিট কোথায় লাগে, যখন আমরা কোনো ডেটাকে স্টোর করি তখন আমরা বলি না জিবি, কেবি, এমবি,
এই টার্মগুলো আমরা প্রত্যেকেই জানি, তাই না? তো এটা তো আমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। তো এটা কোশ্চেন আসার আগে আমি তোমাদেরকে একটা শর্ট ফর্ম শেখাবো, যেটা তোমরা মনে রাখলে তোমরা যে কোনো কোশ্চেনে আনসার দিতে পারবে, ঠিক আছে? সেটা হলো বার্গার কিং। তোমরা নিশ্চয়ই বার্গার কিং এর নাম শুনেছো, যেরকম কেএফসি সেরকমই হলো বার্গার কিং। বার্গার কিং মেক্স গ্রেট টোস্ট। টোস্ট বানায় না স্যান্ডউইচ টাইপের, সেটাকে টোস্ট বলছি আমি, ঠিক আছে? বার্গার কিং মেক্স গ্রেট টোস্ট। বার্গার বি মানে হলো বাইট, কে কে মানে হলো কিলোবাইট, এম মানে হলো মেগাবাইট, জি মানে হলো গিগাবাইট, টি মানে টেরাবাইট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। বার্গার কিং মেক্স গ্রেট টোস্ট, এটা হলো ট্রিক্স। তো দেখো এখান থেকে যেটা আমরা পড়বো সেটা হলো 1024, মানে ধরো তোমাকে কেউ বললো কিচ্ছু না, তোমাকে বললো 1 কিলোবাইট সমান কত, তুমি কি বলবে 1000 বাইট। 1 এমবি সমান কত, ঠিক তার আগেরটা বলো, বুঝতে পেরেছো? এমবি তোমাকে জিজ্ঞাসা করলে তাহলে তুমি কি বলবে 1024 কিলোবাইট। তোমাকে কেউ বললো 1 জিবি কত, 1024 মেগাবাইট। তোমাকে বললো 1 টিবি মানে কত, 1024 গিগাবাইট। তার মানে আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। দেখো এটা এখানে দেওয়া আছে, খালি এটা একটুখানি মুখস্থ রেখো। 8 বিট ইকুয়ালস টু হচ্ছে 1 বাইট, ঠিক আছে? এটা খালি জাস্ট মনে রেখো। আর এখানে সিলেবাসে আরো একটা অ্যাড হয়েছে, সেটা হলো টোস্টের পর পেটাবাইট, ঠিক আছে? মানে টোস্ট মানে হলো টেরাবাইট, টেরাবাইটের পর পেটাবাইটও কিন্তু এসছে, বলতে পারলাম? তো এটা একটুখানি মনে রাখো যে টি এর পর আর একটা পি থাকবে, তাহলে তোমাদের যদি কেউ বলে 1 পেটাবাইট সমান কত, তখন তুমি কি বলবে 1024 টেরাবাইট, ঠিক আছে? বলতে পারলাম? যেটা বলবে ঠিক তার আগেরটা বলবে। আর ধরো তোমাকে বললো, ধরো তুমি বুঝবে কি করে, ধরো তোমাকে বলেছে 1 জিবি কত, তুমি দেখো এখানে তোমাদের মনে আছে বার্গার কিং মেক্স গ্রেট টোস্ট, তোমাকে কি বলেছে 1 জিবি, তাহলে জি এর আগে কি আছে এম, তাহলে 1024 মেগাবাইট। বলতে পারলাম? বুঝে গেছো আশা করা যায়। এরপরে দেখো আরেকটা যেটা লাস্ট আমাদের টপিক রয়েছে সেটা হলো ক্লাসিফিকেশন অফ কম্পিউটার। কম্পিউটার দেখো আমরা 3 রকম ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার কোনগুলোকে বলছে, বলছে যে কম্পিউটারের সাহায্যে ভৌত পরিসংখ্যান, অর্থাৎ দেখো তোমরা বলবে ভৌত পরিসংখ্যান কি স্যার, আবার কি বলছে, ফিজিক্যাল ভ্যালু মেজারমেন্ট করা যায়, অর্থাৎ ভৌত। ফিজিক্যাল মানে তোমরা জানো ভৌত, ফিজিক্যাল সায়েন্স মানে ভৌত বিজ্ঞান। তো ফিজিক্যাল মানে হলো ভৌত পরিসংখ্যান বা মান পরিমাপ করা যায়, তাকে অ্যানালগ কম্পিউটার বলে। থার্মোমিটার দিয়ে আমরা কি করি, জল মাপি। তাহলে থার্মোমিটার ওয়ান অফ দ্য কম্পিউটার। কি কম্পিউটার? অ্যানালগ কম্পিউটার। স্পিডোমিটার তোমরা দেখেছো গাড়ির মধ্যে থাকে, আমরা কি করি গাড়ির মধ্যে স্পিডটা মেজার করা যায়, এটাও কিন্তু একটা কম্পিউটার, ঠিক আছে? গাড়ির স্পিড, ফিজিক্যালি গাড়ির স্পিড কত, বলতে পারলাম? এছাড়া দেখো আজকে প্রেসার মাপার যে যন্ত্রটা আমরা দেখি, ঠিক আছে, এটাও কিন্তু হয়ে গেল হচ্ছে অ্যানালগ কম্পিউটার, ঠিক আছে? তো এখান দিয়ে দেখবে একটা কাঁটা থাকে, ফিজিক্যালি দেখায় যে প্রেসার কত, ঠিক আছে, হাই প্রেসার না লো প্রেসার, ঠিক আছে? তো সেটাকে আমরা ফিজিক্যাল যে পরিসংখ্যানগুলো বা মানগুলো আমরা পরিমাপ করি, তাকে বলা হয় অ্যানালগ কম্পিউটার। এরপর আসে ডিজিটাল কম্পিউটার। আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করি, অর্থাৎ দেখো আমরা যে ভিডিওটা বানাচ্ছি, দেখো সেই ভিডিওটা যে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলে আমরা যে ভিডিও বানিয়ে থাকি, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ইউজ করে থাকি, সেটাই হলো ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার কি হয়, 0 আর 1 দ্বারা গঠিত হয়, ঠিক আছে? মানে মেশিন ল্যাঙ্গুয়েজ ওখানে লেখা হয়ে থাকে। যেমন হলো ডেস্কটপকে কি বলা হয়, পিসি। পিসি মানে কিন্তু তোমার পিসি বা আমার পিসি নয়, আর একটা বড় পিসি আছে, কিন্তু আমি নামটা বললাম না, তোমরা বুঝে গেছো। কিন্তু পিসি মানে হলো পার্সোনাল কম্পিউটার, মাথায় রাখবে। পামটপ মানে, পাম কথার অর্থ হলো হাতের তালু, তালুর ওপর যে আমরা ডিভাইসটাকে রাখি তাকে বলা হয় পামটপ। ল্যাপটপ অর্থাৎ ল্যাপ মানে হলো কোলের ওপর রেখে আমরা কাজ করতে পারি, তার জন্য এটাকে বলা হয় ল্যাপটপ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। নোটবুক, ঠিক আছে, তোমরা নোটবুকে দেখে থাকবে। তো দ্যাট ইজ দ্য ডিজিটাল কম্পিউটার। এরপরে হলো হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড মানে হলো অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটার, যেটা দুটোই একটা কম্পিউটারের মধ্যে আছে, তাকে আমরা কি বলবো, হাইব্রিড কম্পিউটার। তুমি বলে স্যার হাইব্রিড কম্পিউটার কোনটা, তোমরা হসপিটালে দেখে থাকবে। দেখো এই যে গ্রাফিক্যালি যেটা আসছে সেটা হয়ে গেল কি অ্যানালগ, আর এখানে দেখো ডিজিটালি কিছু ফিগার দেখাচ্ছে, ব্লাড প্রেশার কত, বিপি কত, পালস রেট কত, ঠিক আছে? এখানে দেখো কিছু মেজারমেন্ট দেখাচ্ছে, তার মানে এটা ডিজিটালি দেখাচ্ছে। তার মানে এটার মধ্যে দেখো ডিজিটালও রয়েছে, আবার এটার মধ্যে দেখো অ্যানালগও রয়েছে। দ্যাটস ওয়াই এই মেশিনটাকে আমরা কি বলবো, হাইব্রিড কম্পিউটার, যেটা আমরা নার্সিং হোম বা হসপিটালে আমরা দেখতে পাই, আইসিইউতে এই কম্পিউটারটা ব্যবহার করা হয়। ডিজিটাল কম্পিউটারকে দেখো, ডিজিটাল কম্পিউটারকে আবার সাইজ অনুযায়ী, মানে ওর কর্মদক্ষতা, সাইজ, গতি, আকার অনুযায়ী আবার 4টে ভাগে ভাগ করা হয়। একটা হলো মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার। ওকে, তো ফার্স্ট হচ্ছে দেখো মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার। মাইক্রো কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটারও বলা হয়, মানে পিসি বলা হয়। অর্থাৎ আমরা যে কম্পিউটারগুলোকে ইউজ করি দৈনন্দিন লাইফে, সেটা হলো আমরা কোনটাকে ইউজ করি, মাইক্রো কম্পিউটার। মাইক্রো কেন নাম, এর ভেতরে যে প্রসেসরটা রয়েছে, সেই প্রসেসরটা মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ যে সিপিইউটা রয়েছে সেটা হলো কিন্তু মাইক্রো। বলতে পারলাম? দ্যাটস ওয়াই মাইক্রো প্রসেসর ইউজ হয়েছে বলে একে বলা হয় মাইক্রো কম্পিউটার।
বাড়ি, অফিস, আদালত, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মানে তোমাদের কম্পিউটার বা অফিসে আমরা যে কম্পিউটারগুলো দেখতে পাই বা স্কুলে কলেজে দেখতে পাই, সেটা হয়ে গেল পার্সোনাল কম্পিউটার। এরপর হচ্ছে দেখো মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার মেন পার্সোনাল কম্পিউটারের থেকে কিন্তু ফাস্ট কাজ করে এবং এখানে একসঙ্গে 4 থেকে 200 জন সাইমেন্টেনিয়াসলি কাজ করতে পারে। অর্থাৎ বলতে পারলাম পার্সোনাল কম্পিউটারে কি হয়, একজন ব্যক্তি কাজ করতে পারে, আর মিনি কম্পিউটারে এখানে কি হয়, অনেকজন একসঙ্গে কাজ করতে পারে, মাল্টি ইউজার সিস্টেম। বলতে পারছি? তুমি বলে স্যার মিনি কম্পিউটার কোথায় ইউজ করা হয়? হসপিটালে ইউজ করা হয় মিনি কম্পিউটার, ঠিক আছে। ধরো হসপিটালে বিভিন্ন ফ্লোর থাকে, ঠিক আছে, সেখানে কি করা হয়, মিনি কম্পিউটার দিয়ে অপারেট করা হয়, ঠিক আছে। তো মিনি কম্পিউটার কিন্তু এরকম জায়গায় ইউজ হয়ে থাকে। এরপর হচ্ছে দেখো মেন ফ্রেম কম্পিউটার। তুমি বলেছো মেন ফ্রেম কম্পিউটার কি? এটা না খুব বিশাল বড় বড় হয়, ঠিক আছে। মেন ফ্রেম কম্পিউটার আর সুপার কম্পিউটার না দুজনকে টেক্কা দেয়, ঠিক আছে। মেন ফ্রেম বলে আমি বড়, কেন আমি মেন মানে মেন, আমি সব। আবার সুপার বলে সুপারম্যান, সলমান কা ফ্যান, অর্থাৎ সুপারম্যানের মতন আমিও অনেক ফাস্ট কাজ করতে পারি। তো দুজনকে টেক্কা দেয়। কিন্তু তুমি মাথায় রাখো মেন ফ্রেমের কাজটা হলো কি করে, অনেক ফাস্ট কাজ করে মিনি কম্পিউটারের থেকে হলেও মেন ফ্রেম কি করে, একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারে। বলতে পারলাম? স্পিডে কাজ করে এবং একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারে। কিন্তু সুপার কম্পিউটার একটাই কাজ করবে, কিন্তু মেন ফ্রেম কম্পিউটারের থেকেও ফাস্ট কাজ করবে। বলতে পারলাম? অর্থাৎ মেন ফ্রেম কম্পিউটার অনেকগুলো কাজ করে এট এ টাইম এবং ফাস্ট কাজ করে, কিন্তু সুপার কম্পিউটার একটাই কাজ করবে, সেই কাজটা কিন্তু মেন ফ্রেম কম্পিউটারের থেকেও ফাস্ট কাজ করবে। আশা করি তোমরা বুঝে গেছো, ঠিক আছে। তো দেখো মেন ফ্রেম কম্পিউটার কোথায় ইউজ করা হয় আজকে হচ্ছে দেখো বিমান বা রেল পরিষেবার ক্ষেত্রে আমরা যে রেলের টিকিট বা এয়ারের টিকিট আমরা বুক করি, সেগুলোতে দেখবে একটা সার্ভার থাকে যেখান থেকে কি হয় আমরা টিকিট বুক করে থাকি, ঠিক আছে। বিভিন্ন দেশ থেকে আমরা টিকিট বুক করে থাকি, ঠিক আছে, ঘর থেকে টিকিট বুক করতে থাকি অনলাইনে। তো এটা হচ্ছে সেখানে মেন ফ্রেম কম্পিউটারে ইউজ হয়ে থাকে। আর সুপার কম্পিউটার কোথায় ইউজ করা হয়? সুপার কম্পিউটার হচ্ছে দেখো আজকে কোনো আবহাওয়া পূর্বাভাস, মানে আজকে ঝড় আসছে, আমরা জানি অনেক সময় আয়লা, তারপরে আমফান, এগুলো আসার আগে থেকেই আমরা বলতে থাকি যে এরকম একটা ঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। তো এটা বলে কি করে সায়েন্টিস্টরা? ওরা সুপার কম্পিউটারটাকে ইউজ করে। বা নাসা বা ইসরো কোনো ধরো মিসাইল ছাড়লো, সেই মিসাইলটা কখন যাচ্ছে, কিভাবে যাচ্ছে। ধরো আমি তোমার একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো সুপার কম্পিউটার যে কাজটা 1 ঘন্টায় করে, মানে 1 ঘন্টা সময় নেয় কাজ করতে, সেটাই আমাদের বাড়িতে যে কম্পিউটারটা রয়েছে অর্থাৎ হচ্ছে পার্সোনাল কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার, সেটা সময় নেয় 30 দিন। তার মানে ভাবতে পারছো, ধরো একটা ইসরো একটা মিসাইল হয়তো লঞ্চ করেছে বা স্যাটেলাইট একটা লঞ্চ করেছে, ঠিক আছে, সেটাকে কি করছে ইসরো ট্র্যাক করছে। সেটা যদি তুমি মনে করো যে তুমি ট্র্যাক করবে তোমার বাড়ির কম্পিউটার দিয়ে, তুমি ধরো কথা বলছি, নাই হোক ভগবান যেন নাই করে, ঠিক আছে, সেটা ধরো ক্র্যাশ হয়ে গেছে, তুমি জানতে পারবে 30 দিন পর। তুমি 30 দিন কম্পিউটারের সামনে বসে রয়েছো, ঠিক আছে, আর সেটা ও জানতে পেরে যাবে 1 ঘন্টার মধ্যে। বুঝতে পারলে? এতটাই ফাস্ট। তো ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট যে সুপার কম্পিউটারটা হয়েছিল তার নাম হচ্ছে পরম, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটার হলো 1991-এ তৈরি করা হয়েছিল, 1 জুলাই প্রথম লঞ্চ করা হয়, তার নাম হলো পরম 8000। বলতে পারলাম? তো দেখো আমি এখানে একটা ছোট একটা ট্রিক্স দিয়েছি, যেটা দিয়ে তোমরা কিন্তু এটাকে মনে রাখতে পারবে। এই গ্রাফটাকে যদি তোমরা মনে রাখো, দেখো আমি কি লিখেছি, সুপার কম্পিউটার সবার উপরে রেখেছি, কারণ সব থেকে বেশি ফাস্ট কাজ করে তাড়াতাড়ি, কিন্তু একটাই কাজ করতে পারে। মেন ফ্রেম কি হচ্ছে, অনেকগুলো কাজ তাড়াতাড়ি করতে পারে। মিনি ওদের থেকে স্লো, মাইক্রো ওদের থেকেও স্লো। তো দেখো যত তুমি নিচের দিকে আসবে তত হচ্ছে স্লো, তত দাম কম, তত সিম্পল, তত ছোট। বলতে পারলাম? আর যত উপর দিকে যাবে তত ফাস্ট, তত দামি, তত কমপ্লেক্স, মানে জটিল, মানে বুঝতেই পারছো এটা একটা কম্পিউটার, মানে বুঝতে পারছো, মানে এটা একটা পুরো কম্পিউটার, ঠিক আছে। তো তত লার্জ। বলতে পারলাম? তো এই ছকটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। মাইক্রো মিনি, মেন ফ্রেম সুপার। ওকে, দেখো এরকম একটা ড্রেসের নাম হয় মাইক্রো মিনি, ঠিক আছে। তাহলে সব থেকে ছোট কোনটা? মাইক্রো, তারপরে কি হবে মিনি, তারপরে কি হবে মেন ফ্রেম, তারপরে কি হবে সুপার। ওকে, ক্লিয়ার আশা করা যায়। দেখো এই চ্যাপ্টারটা থেকে যেগুলো ইম্পর্টেন্ট ফুল ফর্মস গুলো রয়েছে, সেই ফুল ফর্মস গুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। পুরো চ্যাপ্টারটার মধ্যে কিন্তু এই ফুল ফর্মস গুলো খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ফুল ফর্ম গুলো একবার তোমরা দেখে যেও। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। একটু বড় হয়ে গেছে কিন্তু পুরো চ্যাপ্টারটাকে আমি কভার করেছি। পারলে প্লিজ আমার, যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে, আর তোমাকে যদি হেল্প করে থাকে তাহলে প্লিজ লাইক দিও, ঠিক আছে। এখান থেকে যে পড়ালাম তোমরা এমসিকিউ করো, একটা এমসিকিউ তোমাদের আটকাবে না। বলতে পারলাম? তো সব কটা আনসার করতে পারবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে। যদি সেকেন্ড চ্যাপ্টারটা সম্বন্ধে এরকম ভিডিও যদি তোমরা চাও তাহলে অতি অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক দেবে আর কমেন্টস করে জানাবে সেকেন্ড চ্যাপ্টার। ওকে, বলতে পারলাম? আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এক্সাম খুব খুব ভালো হোক।